আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফতিমা। পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানার নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপদগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বিডিআর বিদ্রোহের ঘটনায় সকালে বনানীর সামরিক কবরস্থানে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানতে তৎকালীন সরকারের যোগ সাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছি, সেটার ইনভেস্টিগেশন এবং বিডিআর কমিশনের ইনভেস্টিগেশন, এই দুটো সম্মিলিতভাবে আমরা পেছনে ষড়যন্ত্রকারীদেরকে পাবো। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, তার জন্য 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে অভিযান পরিচালনায় বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফুলিতি থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা শেষে কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের যে কেউ হোক না কেন, যারা ঠিকমতো কাজ করবে না তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর ধানমন্ডিতে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের প্রথম জানাজা তার ধানমন্ডির বাসার সামনে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজা বাদ আসর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। দৌড়ে এসে দেখলাম, দেখো তারপর প্রেশার মাপলাম, পালস দেখলাম, দেখলাম সুগার দেখলাম, পালস পাই নাই, প্রেশার পাই নাই, সুগার দেখলাম 6 পয়েন্ট কত এসে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে স্কোয়ারে নিয়ে গেলাম, ওখানে নিয়ে ওরা মৃত্যু ঘোষণা করল। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে কথা বলছেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সবকিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন, আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। 4 দিন আগে আমাকে বলল, তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব।
এই হচ্ছে আমাদের বাবা হারানোর আসলে কি বলবো। তিনি ইউনিভার্সিটি করেছেন, একাধিক ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছেন। আমি যে বিশ্ববিদ্যালয়টি করেছি সেটার চিফ পেট্রন তিনি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তিনি না থাকলে আজকে আমি থাকতাম না, আর এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় থাকতো। তিনি চট্টগ্রামের তৃতীয় সেতুর একেবারে মূল আর্কিটেক্ট। এই তৃতীয় সেতু আজ থেকে 16 বছর আগে যদি না হতো, চট্টগ্রামের উত্তর আর দক্ষিণ এই 16 বছরে কোথায় যেত, কিভাবে মানুষ কানেক্টেড থাকতো আমরা জানি না। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ, শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রতিটি উন্নয়নে যদি একটি নাম কোনো না কোনোভাবে জড়িত বা সম্পৃক্ত থাকে সেটা আব্দুল্লাহ আল নোমান। সে কারণেই তাকে প্রতিষ্ঠান বললাম। ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা আমি বলেছি। আমাদের এই স্টেডিয়ামের উন্নীতকরণ দোতলায় এবং এটাকে আধুনিকীকরণ সব কিছুই আসলে 16 বছর আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আপনি 2006 পর্যন্ত চট্টগ্রামে যা যা করে দিয়ে গেছেন, আমার বাবা প্রস্তাব করেছিল 16 দফা এই বাণিজ্যিক রাজধানী করবার জন্য। এই সকল কিছু ম্যাডাম করে দিয়ে গেছেন। 6 পরে আমি এমন কোনো গণমুখী মানুষের জন্য দেশপ্রেম নিয়ে মানুষকে ভালোবেসে এমন কোনো কাজ দেখিনি 6 পরে। তো সেই কাজগুলোর মধ্যে তো সবগুলোতেই আপনাদের আব্দুল্লাহ আল নোমান ছিলেন। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বাদ আসর জানাজা হবে, মহাসচিব মহোদয় বলেছেন পার্টি অফিসের সামনে হবে, প্রাঙ্গণে। 2:30টায় হবে পার্লামেন্টে, প্রথমে 2:30টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে। সেটা আপনারা জানবেন, সেটা আপনারা জানতে পারবেন। দর্শক, আব্দুল্লাহ আল নোমানের ছেলে কথা বলছিলেন, আমরা দেখছিলাম তার অংশবিশেষ। গেল কয়েকদিনে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। মধ্যরাতে যেসব স্থানগুলোতে অপরাধ ও ছিনতাইয়ের প্রবণতা বেশি, সেসব স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক ও নানাভাবে তল্লাশি করা হয়। এ ধরনের চেকিংকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শ্রেণী পেশার মানুষ। এ সময় চলমান পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে জনসাধারণকে সতর্ক করেন যৌথ বাহিনীর সদস্যরা। আমরা অনেক সময় রাত্রে ফুড পান্ডার ডেলিভারি দিয়ে থাকি, অনেক ছিনতাইকারী আমাদের তাড়া করে। এরকম অভিযান চললে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা স্টুডেন্ট, আমরা দিনের বেলা কলেজে থাকি, রাত্রের বেলা কাজ করি। অনেক ভালো অভিযানগুলো চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে না। আরো জোরদার করতে হবে, এর তো অবশ্যই গা ঢাকা দিবে। আবরার হত্যার ফাঁসির আসামি মুনতাসির আল জেমের পালিয়ে যাওয়ার ঘটনাকে আবরারের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। গতরাতে বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমের জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন বুয়েট শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে পলাতক জেমকে গ্রেপ্তার করতে হবে। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিদ্ধ নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে, সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের পরবর্তী শুনানি আগামীকাল মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালত। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, হত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম,
লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত তৎকালীন আদালত ওনাকে ৩টি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্নমত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে। আমরা আশা করি আগামীকালকে মাননীয় আদালত আমাদের এই এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় আমরা আদালত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙ্গামাটি স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে রিসোর্ট, দোকান ও বসতঘর সহ প্রায় ১৫০টি স্থাপনা পুড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, গতকালের সাজেকে আগুনের ঘটনা তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা আমাদের জানাবেন। এছাড়া আগুনের ঘটনায় পর্যটন শিল্পের কি প্রভাব পড়তে পারে? ফাতেমা, আপনি যেমনটা বলছিলেন, গতকালকে দুপুরের দিকে সাজেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে শতাধিক রিসোর্ট এবং স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু সাজেকে কোনো ধরনের ফায়ার সার্ভিস ছিল না, সেই কারণে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভাতে অনেক সময় লেগেছে। আগুন লাগার পরপরেই সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করে এবং তারা দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেবার পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন সাজেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এদিকে আরেকটা কথা বলে রাখি, গতকালকে রাতেই কিন্তু জেলা প্রশাসন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণের জন্য। জেলা প্রশাসক জানিয়েছেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে তাকে অনুরোধ করা হচ্ছে এই নিরুৎসাহিতকরণ তুলে নেওয়ার জন্য, সেজন্য জেলা প্রশাসক জানিয়েছেন তারা একটি মিটিং করে কত দ্রুত সময়ের মধ্যে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিতকরণ এটা তুলে নেওয়া যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এখানে বলে রাখি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সর্বোচ্চ হারিয়ে এখন তারা খোলা আকাশের নিচেই দিন যাপন করছে, তাদের সহায়তায় স্থানীয় সেনাবাহিনী, বিজিবি কাজ করছে, পাশাপাশি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনও কাজ করছে। এবং গতকালকেই কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আজকে সকাল থেকে সেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগামী 7 কর্মদিবসের মধ্যেই এই তদন্ত কমিটি কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তার তদন্ত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট পেশ করবে বলে। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।